বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ভাষা বইয়ের বেসিক গ্রামারের অন্য একটি লেসন নিয়ে হাজির হলাম। আজকের লেসনটি হবে আমাদের সেন্টেন্সের উপর। সেন্টেন্স কত প্রকার, কি কি, এগুলো একটু দেখি আমরা। প্রথমেই অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। অর্থ বা কাজ অনুসারে একটি বাক্য প্রধানত 5 প্রকার হয়ে থাকে। 1 নম্বরে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এটি কোনো তথ্য, ঘটনা বা বিবৃতির প্রকাশ করে। এটি সাধারণভাবে কোনো কিছু বলে বা বর্ণনা করে। অর্থাৎ এটি একটা নর্মাল একটা সেন্টেন্স যেখানে লাস্ট একটা ফুল স্টপ থাকবে, শেষে গিয়ে কোনো কোয়েশ্চেন বোঝাবে না বা প্রশ্ন বোঝাবে না, আদেশ বোঝাবে না, অনুরোধ বোঝাবে না, বা এটার কোনো এক্সক্লেমেশন বোঝাবে না, ইত্যাদি হলেই বা নর্মাল একটা সেন্টেন্স হলেই এটাকে বলতে পারবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার নিয়ম বা স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল ক্রমে সজ্জিত হয় এবং শেষে ফুল স্টপ বসে। অর্থাৎ এখানে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকতে পারে বা অ্যাডভার্বিয়াল থাকতে পারে। যেমন দেখি আমরা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে কোনো অতিরিক্ত কোনো কোয়েশ্চেন বুঝাই নাই বা আদেশ, নিষেধ, অনুরোধ কোনো কিছুই বুঝাই নাই, জাস্ট একটা নর্মাল একটা সেন্টেন্স। যেমন আই লিভ ইন ঢাকা, এখানেও জাস্ট একটা নর্মাল সেন্টেন্স। শি ইজ রিডিং অ্যা নোবেল, এটাও একটা জাস্ট একটা নর্মাল সেন্টেন্স। এখানে কোনো অনুরোধ, আশা, এই নিষেধ বা প্রশ্ন কোনো কিছু বোঝায়নি, জাস্ট একটা নর্মাল সেন্টেন্স। এই জন্য এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এরকম যদি নর্মাল কোনো সেন্টেন্স হয়, কোনো বিবৃতি প্রকাশ পায়, কোনো তথ্য প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দ্বিতীয় নম্বরে আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এটি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়, তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো একটা প্রশ্ন করা হবে, প্রশ্ন বোঝাবে, সেটাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ। এটা নিয়ম ইয়েস অর নো কোয়েশ্চেনের ক্ষেত্রে বা হানা, যে শর্ট কোয়েশ্চেন শর্ট আনসার, সেক্ষেত্রে ইউজ হবে অক্সিলারি ভার্ব, যা এমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ ডু ডিড ডান উইল ক্যান এক্সেট্রা, এগুলো ইউজ হতে পারে সামনে, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস লাস্টে কোয়েশ্চেন মার্ক। আবার যদি ডাব্লিউএস কোয়েশ্চেন হয়, যেমন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে who, what, where, when, why, how প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। যেমন আমরা একটু দেখি উদাহরণে, আর ইউ কামিং টু দ্য পার্টি, এখানে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। তাহলে এখানে যদি জিজ্ঞেস করি আর ইউ কামিং টু দ্য পার্টি, তুমি কি পার্টিতে আসবে, সেটা সে ইয়েস অর নো বললেই কিন্তু কাজ শেষ। এই জন্য এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। সেক্ষেত্রে তার প্যাটার্নটা হবে, প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, অক্সিলারি যে কোনো একটা ভার্ব দিয়ে, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব কামিং, এরপরে অবজেক্ট বা যা কিছু থাকে পরে, এরপর কোয়েশ্চেন মার্ক। এরপর দেখা যাচ্ছে হোয়াটস ইউর নেম, এখানে তোমার নাম কি, এখানে জিজ্ঞেস করছে, তাহলে হোয়াটস ইউর নাম, আমি হানা বললে কিন্তু হবে না, এখানে ডেফিনেটলি আমাকে একটা নাম বলতে হবে। অর্থাৎ ইয়েস নোর বাইরে গিয়ে আমাকে কোয়েশ্চেনের আনসার করতে হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চেন, এবং এটা শুরু হবে এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, যেমন এখানে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন শুরু হতে পারে। আর এরপর বলা হচ্ছে ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ডিড, এই যে ইয়েস নো কোয়েশ্চেনটা, ডিড দে ফিনিশ দ্য ওয়ার্ক, তারা কি কাজটা শেষ করেছে, এটা এটা বলতে পারি। সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু হলো, এখানে ডিড, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলো, এরপরে সাবজেক্ট বসছে দে, আর ফিনিশ মেইন ভার্ব, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট, তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ বোঝাবে। এটি আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝাতে ব্যবহৃত হয়। এই বাক্যে সাবজেক্ট ইউ বুঝতে থাকে, মানে লুকায়িত থাকে। যেমন এখানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বা বাকি বাকি অংশ প্লাস ফুল স্টপ। অনুরোধের ক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি যুক্ত হতে পারে, যদি অনুরোধ করা হয় বাক্যে, সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি যুক্ত হতে পারে। যেমন আমরা দেখি ওপেন দ্য ডোর, তার দরজাটি খুলো, এখানে ওপেন এটা একটা ভার্বের বেস ফর্ম, এখানে কিন্তু দরজাটি খুলো কিন্তু কাউ কিন্তু বলা হচ্ছে, মানে দরজাটি খুলো মানে তুমি দরজাটি খুলো, তাই কিন্তু তুমিটা উজ্জ আছে, অর্থাৎ সাবজেক্টটা কি আছে, উজ্জ আছে। পরে প্লিজ হেল্প মি, এখানে প্লিজ অনুরোধ করার ক্ষেত্রে কি কি বসানো হলো, এই যে মেইন ভার্বের আগে প্লিজ বসানো হলো। ডু নট ওয়েস্ট টাইম, ডু নট ওয়েস্ট টাইম নিষেধ করা হচ্ছে, এখানে ডু দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা, অর্থাৎ বেস ফর্ম দিয়ে শুরু হলো। লেটস গো আউট, লেটস গো আউট প্রস্তাবের ক্ষেত্রে লেটস বসে, এরপরে মেইন ভার্ব বসছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মূলত ভার্ব দিয়ে শুরু হবে এবং আদেশ, নিষেধ, অনুরোধ কোনো কিছু বোঝাবে,
এবং আবার প্রস্তাব বোঝালে এখানে লেটস ইউজ করতে পারি আমরা। তারপর হচ্ছে অনুরোধ বোঝাতে প্লিজ বা কাইন্ড ইউজ করতে পারি। এরপর এসে আমরা অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইচ্ছা সূচক বাক্য, এটি কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করতে ব্যবহৃত হয়। নিয়ম, এই ধরনের বাক্য সাধারণত মে বা উইশ দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ বসে। তাহলে কি বলা হচ্ছে এখানে, এই ধরনের বাক্যগুলো সাধারণত মে বা উইশ দিয়ে শুরু হয় এবং শেষে কি বসবে, ফুল স্টপ বসবে। তাহলে এই বাক্য দ্বারা কি যাবে, কোনো ইচ্ছা হতে পারে, আকাঙ্ক্ষা হতে পারে, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করতে পারে। যেমন মাই মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, তাহলে এখানে মে আছে প্রথমে, তারপর যেটা এটা প্রার্থনা করা হচ্ছে, মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার আশীর্বাদ করুক, এটা বোঝাচ্ছে। উইশ ইউ এ হ্যাপি জার্নি, উইশ ইউ এ হ্যাপি জার্নি, একটা আকাঙ্ক্ষা করা হচ্ছে, আশা করা হচ্ছে তোমার জার্নিটা কি হোক, হ্যাপি হোক বা সুন্দর হোক। লং লিভ আওয়ার নেশন, তাহলে এটাও একটা এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা করা হচ্ছে বা প্রার্থনা বলতে পারে, প্রার্থনা করা হচ্ছে লং লিভ আওয়ার নেশন। এখানে কি দিয়ে শুরু হলো, লং দিয়ে শুরু হলো, এরপরে লিভ আওয়ার নেশন, অর্থাৎ এখানে যে কোনো একটা সেন্টেন্সে দেখা যাচ্ছে হয় ইচ্ছা বা হয় প্রার্থনা বা আশীর্বাদ বা ইচ্ছা বোঝাচ্ছে, এরকম বোঝালে এটাকে আমরা কি বলবো, অপারেটিভ সেন্টেন্স বলবো। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা বিস্ময় সূচক বাক্য, যে তীব্র আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ উভয় প্রকাশ করে। নিয়ম হচ্ছে কি, হোয়াট বা হাউ, যেমন হোয়াট বা হাউ প্লাস অ্যাজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। আবার যদি এই হয় ইন্টারোগেশন হয়, ইন্টারজেকশন হয়, হোররা, এলাস, রেবু প্লাস এক্সেট্রা প্লাস এক্সক্লেমেশন চিহ্ন প্লাস স্টেটমেন্ট, অর্থাৎ এটা যদি আমরা প্রথমেই এই নিয়ে আসি, অর্থাৎ ইন্টারজেকশন নিয়ে আসি, ইন্টারজেকশন নিয়ে আসলে তারপরেই ওই শব্দের পরে কি বসবে, এই এক্সক্লেমেশন চিহ্ন বসবে, এরপরে সেন্টেন্সটা বসবে। সেন্টেন্সটা সাধারণত এই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে গঠন হতে পারে, একটা হচ্ছে কি হোয়াট বা হাউ দিয়ে শুরু হতে পারে, সেক্ষেত্রে হোয়াট বা হাউ প্লাস অ্যাজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেশন মার্ক লাস্টে বসবে। যদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে ইন্টারজেকশন শব্দের পরেই এক্সক্লেমেশন চিহ্ন বসবে, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স জাস্ট গঠন করে দিব আমরা। যেমন এখানে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ, এই যে হোয়াট এ দিয়ে শুরু হলো, এরপরে অ্যাজেটিভ বসছে বিউটিফুল, ফ্লাওয়ার ইট ইজ, তাহলে বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, তাহলে ইট সাবজেক্ট, ইজ হচ্ছে কি ভার্ব। হাউ ফাস্ট হি রানস, হাউ ফাস্ট হি রানস, এলাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, তাহলে এলাস এটা প্রথমেই ইন্টারজেকশন দিয়ে শুরু হলো, ইন্টারজেকশন ওয়ার্ডটা হচ্ছে কি এলাস, এলাসের পরে কি বসছে, এক্সক্লেমেশন চিহ্ন বসছে, এরপরে উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। এখানে স্টেটমেন্টে কি হিসেবে, কিরকম সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সই গঠিত হবে যদি কি হয়, সামনে যদি ইন্টারজেকশন বসে। যেমন হোররা উই ওন, হোররা উই ওন, প্রথমে বসছে কি ইন্টারজেকশন এই শব্দ, এবং তার পরে কি হলো ইন্টারজেকশন সরি এই এক্সক্লেমেশন মার্ক, এরপরে একটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো গঠন হবে। এরপরে গেল আমাদের এখন এই অর্থগত দিক থেকে, এখন আসবে তিন প্রকার গঠনগত অনুসারে। এটা তিন প্রকার বা চার প্রকার আমরা বলতে পারি। যেমন গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, গঠন অনুসারে একটি বাক্য প্রধানত চার প্রকার, মূলত তিন প্রকার হয়, একটা চার প্রকার বাড়িয়ে দিলাম এখানে বিস্তারিত জানার জন্য একটু। এগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিসি এর উপর নির্ভর করে। প্রথমে আসি আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, এটি একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত। তাহলে কি নিয়ে গঠিত, ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন বাক্য নিয়ে গঠিত, স্বাধীন ক্লজ নিয়ে গঠিত, স্বাধীন বাক্যাংশ নিয়ে গঠিত। তাহলে নিয়ম কি, নিয়মকে আইসি বা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে কি হতে পারে, গঠিত হতে পারে। যেমন দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, এখানে একটাই ক্লজ, অর্থাৎ যেই সেন্টেন্সে যে বা যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইন ভার্ব থাকে, তাকে কি বলতে পারি আমরা, একটি ক্লজ বলতে পারি। এবং সেটা যদি কোনো এই কনজাংশন দ্বারা যুক্ত না হয়, সেক্ষেত্রে সেটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন দ্য ট্রেন অ্যারাইভড দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম, তাহলে ট্রেনটি কি হলো, সময় মতো পৌঁছালো। তাহলে এখানে কোনো কনজাংশন দিয়ে এক্সট্রা যুক্ত করতে হয়নি, আমি যেটা বললাম সেটাতেই পূর্ণ অর্থ চলে আসছে। তাহলে পূর্ণ অর্থ চলে আসলে সেটাকে বলতে পারবো আমরা সিম্বল সেন্টেন্স বলতে পারবো। এরপর হচ্ছে 2 নম্বরে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য, দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত হতে পারে, যা কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন ফ্রান্স বয়, ফর অ্যান্ড নর, বাট অর ইয়েট সো বা সেমিকোলন দ্বারা যুক্ত হতে পারে। যেমন আইসি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস আইসি,
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দ্বারা যুক্ত থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ সংযুক্ত করবে দুটি স্বাধীন বাক্যকে বা দুটি স্বাধীন ক্লজকে সংযুক্ত করবে। যেমন আই কল্ড হিম বাট হি ডিড নট আনসার। আই কল্ড হিম এটা একটা স্বাধীন বাক্য এবং আমি তাকে দেখেছিলাম, তাহলে এখানে জাস্ট দেখেছিলাম এটার মধ্যে কিন্তু কাজ শেষ। তারপরে হি ডিড নট আনসার, সে কোনো আনসার করেনি, সে কোনো উত্তর দেয়নি, তাহলে এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই দুইটাকে যুক্ত করলাম কি দিয়ে? আমরা পার্ট দিয়ে। এরপরে শি ইজ রিচ, শি ইজ স্টিল আনহ্যাপি, শি ইজ রিচ, শি ইজ স্টিল আনহ্যাপি, তাহলে এখানে শি ইজ রিচ এটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, শি ইজ স্টিল আনহ্যাপি এটা আমরা এখানে দিতে পারি, সমস্যা নেই। তাহলে এটা কি হলো? কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি যুক্ত করি তাহলে সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। এরপরে আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত, যা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত, যেমন হোয়েন, ইফ, অলদো, বিকজ এক্সেট্রা ইত্যাদি থাকতে পারে এখানে। সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ডিএসি বা ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস আইসি, অথবা আইসি প্লাস সাবঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ডিসি বা ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখি একটু। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম। তাহলে এখানে অলদোর সাথে যেই বাক্যাংশটা আছে, অলদোর সাথে যে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেটা অধীন বাক্য বা স্বাধীন নয়, এটা অধীন বাক্য। তাহলে যদিও বৃষ্টি হচ্ছিল, তাহলে যদিও বৃষ্টি হওয়ার পরে এখানে কিছু একটা শুনতে ইচ্ছে করতেছে, তাহলে এই ইচ্ছে করলেই তবে সেটা কি হয়ে যাবে? ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন বাক্য হবে না। এর জন্য একটা কি লাগবে? আরেকটা স্বাধীন বাক্য লাগবে। যেমন উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম, এরপর কিন্তু আর কোনো কিছু শোনার ইচ্ছে নেই। কিন্তু যখনই আমরা বললাম অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু একটা শোনার ইচ্ছে আছে, আকাঙ্ক্ষা আছে, সেক্ষেত্রে সেটা বলবো আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে এখানে যদি কোনো কিছু শোনার ইচ্ছে না থাকে, এটা স্বাধীন একটা অর্থ প্রকাশ করে, যেমন উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু শোনার ইচ্ছে নেই আর, তাহলে এটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা এই জিনিসটা করা হয়েছে কিভাবে? ডিসি আইসি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে। এরপর দেখি, শি ইজ দ্য গার্ল হু সিংস ওয়েল, শি ইজ দ্য গার্ল, সে সে একটি মেয়ে বা সেই মেয়েটি, হু সিংস ওয়েল, যে কি করে? ভালো গান করে। এখানে প্রথমটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে শি ইজ দ্য গার্ল, সে মেয়েটি, এখানে সে একটা মেয়ে, সেক্ষেত্রে আর কোনো কিছু শোনার ইচ্ছে নেই। হু, যে সিংস ওয়েল, যে ভালো গান করে, তাহলে এখন যখন বললাম আমি হু সিংস ওয়েল, যে ভালো গান করে বা যে ভালো গান গায়, যে ভালো গান গায়ের পরে কিছু একটা শোনার ইচ্ছে আছে, তাহলে শেখে, যে ভালো গান গায় শেখে, শি ইজ দ্য গার্ল, ওই মেয়েটি। তাহলে সেই জন্য এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যার সাথে একটা কি থাকবে? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে, সেই হয়ে যাবে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে আসি আমরা 4 নম্বরে, সাধারণত থাকে না, আমি তাও দিয়ে দিলাম একেবারে সবকিছু বোঝার সুবিধার্থে, এবং ইএফটি, এই বইয়ের ইএফটি বোঝার সুবিধার্থে তোমাদের এটা কাজে লাগবে, কারণ ওখানে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স অনেক আছে, সেজন্য এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে যৌগিক জটিল বাক্য, একসাথে কমপক্ষে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং কমপক্ষে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে গঠিত, অর্থাৎ এখানে কমপক্ষে কি কয়টা থাকবে? 3টা ক্লজ থাকবে। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেটা কি হওয়ার জন্য? এটা কম্পাউন্ড হওয়ার জন্য। আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ কিসের জন্য? কমপ্লেক্স হওয়ার জন্য। কারণ আমরা জানি কম্পাউন্ড হয়ে যায় দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে, আর কমপ্লেক্স হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বাইরে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে, তাহলে কি হবে? কমপ্লেক্স হবে। তাহলে দেখা যাচ্ছে কমপক্ষে দুইটা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং কমপক্ষে একটি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে এই বাক্যটা গঠিত হবে, যেমন আইসি প্লাস কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস আইসি প্লাস ডিসি, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন সিন্স দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, আই ওক আপ অ্যান্ড দেন আই গট রেডি ফর ওয়ার্ক। তাহলে এখানে এই যে দেখে এখানে ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? সিন্স দ্য অ্যালার্ম ওয়েন্ট অফ, এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। যখন অ্যালার্ম শেষ বা অ্যালার্ম বেজে উঠলো বা বন্ধ হয়ে গেল, বেজে উঠলো, অ্যালার্ম ওয়েন্ট অফ, বেজে উঠলো, আই ওক আপ, আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আই ওক আপ, আমি উঠে গেলাম। তারপর এন্ড কি যুক্ত হলো? কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হলো। এরপরে আরেকটা আইসি, অর্থাৎ দেন আই গট রেডি ফর ওয়ার্ক, তারপরে কি করলাম? আই গট রেডি ফর ওয়ার্ক, আমি কাজের জন্য রেডি হয়ে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টা ক্লজ আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এরপরে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ মিলে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে এটা কি হলো?
কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হলো। অর্থাৎ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা একটা অন্ততপক্ষে, এবং অন্ততপক্ষে দুটা ইনডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা দেখতে হবে, এবং সাথে কি নিয়ে যুক্ত হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে যুক্ত হবে। এরপরে আসি আমরা এছাড়া আরো দুই ধরনের বাক্য দেখা যায়, তা হলো ডিক্লারেটিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো সাধারণ বিবৃতি, তথ্য বা বর্ণনা প্রকাশ করা হয় তাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। ইংরেজিতে একে অ্যাসার্টিভ সেন্টেন্সও বলা হয়। তাহলে এটা আমরা ওই যে আগেই পড়ে আসলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিক্লারেটিভ সেন্টেন্স বলা আছে। তাহলে এই ডিক্লারেটিভ মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। সংজ্ঞা: যে কোনো যে বাক্য কোনো সত্য কথা, অভ্যাস বা কোনো ঘটনার সাধারণ বর্ণনা। এই বাক্যের শেষে সবসময় ফুল স্টপ বসে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস যে কোনো থাকতে পারে। এরপরে যেমন আই রাইস, আমি ভাত খাই, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা আমরা অ্যাসার্টিভ বলতে পারি, আবার ডিক্লারেটিভও বলতে পারি। শি ইজ নট এ ডক্টর, এটি নেগেটিভ ডিক্লারেটিভ, অর্থাৎ নট যুক্ত আছে এখানে। এরপর আরেকটা আছে ইলিপ্টিক্যাল সেন্টেন্স, উজ্জ্বল বা সংক্ষিপ্ত বাক্য, অর্থাৎ এই ইনকমপ্লিট বাক্যটা। এই ইলিপ্টিক্যাল সেন্টেন্স হলো এমন এক ধরনের বাক্য যেখানে বাক্যের অর্থ ঠিক রেখে পুনরাবৃত্তি এড়ানোর জন্য কিছু শব্দ বাদ দেওয়া হয়, অর্থাৎ ইনকমপ্লিট রাখা হয় কিছু, সেটা কিন্তু বোঝা যায় এবং সেটা সুন্দরের জন্যই করা হয় মূলত। যখন কোনো বাক্যের এক বা একাধিক শব্দ, যেমন সাবজেক্ট ভার্ব বা অন্য কোনো পদ না লিখলেও বাক্যের অর্থ পরিষ্কার বোঝা যায়, তখন তাকে ইলিপ্টিক্যাল সেন্টেন্স বলে। উদ্দেশ্য: বাক্যকে ছোট ও শ্রুতিমধুর করা, অর্থাৎ সুন্দর করা, বাক্যকে ছোট করে ফেলা, বড় থেকে ছোট করে ফেলা। অর্থাৎ সাবজেক্ট আমরা বারবার রিডান্ডেন্সি না করে বা পুনরাবৃত্তি না করে, ভার্বকে পুনরাবৃত্তি না করে একবার ইউজ করা। যেমন এখানে দিকে গঠন বা নিয়ম: সাধারণত কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্যের দ্বিতীয় অংশে একই শব্দ থাকলে তা বাদ দেওয়া হয়। এছাড়া সাধারণত কথ্য ভাষায় প্রশ্নের উত্তরে এটি বেশি ব্যবহৃত হয়। যেমন আমি যদি কাউকে বলি তুমি কেমন আছো, ভালো আছি, এখানে সে বলে না আমি ভালো আছি, এটা না বললেই চলে, জাস্ট ভালো আছি বললেই এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। এই যে আমি এখানে আমিটা বললাম না, এই আমিটা হচ্ছে কি মূলত, আমিটা বাদ দিয়ে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল সেন্টেন্স। এরপর দেখি আমরা পুনরাবৃত্তি এড়াতে। ফুল সেন্টেন্স হচ্ছে আই লাইক টি অ্যান্ড হি লাইকস কফি। তাহলে কি বলা হচ্ছে কি এখানে, আই লাইক টি অ্যান্ড হি লাইকস কফি। তাহলে ইলেকট্রিক্যাল কি হবে এটা, আই লাইক টি অ্যান্ড হি কফি। তাহলে এখানে কি বাদ দিলাম আমরা, লাইকসটা বাদ দিলাম, লাইকসটা এখানে কি আছে, দুইবার আছে, এটা না দিলেও চলে। তাহলে আই লাইক টি অ্যান্ড হি কফি, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে আমি কফি টি পছন্দ করি আর সে কি পছন্দ করে, কফি পছন্দ করে। এরপর প্রশ্নের উত্তরে হোয়াট আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ সরি হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এখন আমরা বলতে পারি আই এম গোয়িং টু দ্য মার্কেট, ব্র্যাকেটের অংশ শুধু উজ্জ্বল থাকে, অর্থাৎ টু দ্য মার্কেট, এটা তুমি বললে হয়ে যাবে। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ, বললাম যে বাজারে যাচ্ছি। তাহলে আমি বাজারে যাচ্ছি এটা না বললেও বোঝা যাচ্ছে, আমি যদি বলি যে বাজারে যাচ্ছি, এটা বললে কিন্তু সে সে বুঝবে যে আমি বাজারে যাচ্ছি মূলত। তাহলে এখানে আই এম গোয়িংটা না বললে হচ্ছে, টু দ্য মার্কেট, মার্কেট বললেও হয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি হোয়ার আর ইউ গোয়িং, আই এম গোয়িংটা বাদ দিয়ে টু দ্য মার্কেট বললে এটা কি হবে, ইলেকট্রিক্যাল সেন্টেন্স। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর তুলনা করার ক্ষেত্রে এক্সাম্পল, হি ইজ টলার দেন আই এম, তাহলে এখানে এমটা বাদ দিলেও কিন্তু এটা কি হয়ে যাবে, এই ইলেকট্রিক্যাল হয়ে যাবে। অর্থাৎ এমটা বলা উচিত ছিল কিন্তু এখানে দরকার নেই, না বললে কিন্তু অর্থ পরিষ্কার বোঝা যাচ্ছে, হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে কি লম্বা, এতটুকু বললেও হয়ে যায়। আজকে আমরা এই সেন্টেন্সের বিস্তারিত জানলাম, অর্থগত, গঠনগত এবং এক্সট্রা আরো দুইটা তিনটা জানলাম। আশা করি এর চেয়ে বেশি তোমাদের দরকার হবে না, এগুলো যদি জানা থাকে বা এই ক্লাসটা যদি করতে পারো তুমি করে ফেলো, তাহলে আশা করি এই সেন্টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না, ইজিলি তুমি বুঝতে পারবে। এবং এরপর এখানে ক্লজ নিয়ে যে আলোচনা করলাম এবং ফ্রেজ নিয়ে আলোচনা করলাম, সেটা এর নেক্সট ক্লাসে পেয়ে যাবে ক্লজ, এবং ক্লজটা পারলেই, ক্লজ এবং ফ্রেজ করলেই তুমি ইজিলি যে কোনো সেন্টেন্স বা যে কোনো প্যাসেজ থেকে যে কোনো সেন্টেন্স ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যারা আমাদের বইটি এখনো সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে নাও, এটি একটা মাইন্ড ব্লোয়িং বই, তোমার অনেক অনেক বেশি কাজে আসবে ইংরেজি শেখার ক্ষেত্রে। ইংরেজি এতদিন তুমি মুখস্থ করেছো, অনেকে বলে কমন পাবে, এই পাবে সেই পাবে, আসলে এইগুলো কোনো কিছুই ইংরেজি শেখার কোনো মাধ্যম না, কোনো ভালো ওয়ে না। তোমার ভালো ওয়ে হচ্ছে তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে, জাস্ট জেনে জেনে তুমি শিখবে। আর সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের বইটা, নিতে পারো চাইলে। সে পর্যন্ত সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।